বন্ধুরা, শুনতে পেলে তোমরা খরস্রোতা ভাগীরথীর গর্জন? আমাদের হোমস্টেটা একদম ভাগীরথীর ধারে, আর রুম থেকে বেরিয়ে এসেই এরকম একটা সুন্দর ভিউ পাচ্ছি সকালবেলায়। আজ 13ই মে 2024, সকাল এখন 5:20। গতকাল আমরা মানেরির এই হোমস্টেটাতে চেক ইন করেছি, সেটা তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো। না দেখে থাকলে উপরে দেওয়া ভিডিওটাতে গিয়ে দেখতে পারো। একটু পরেই চেক আউট করে বেরিয়ে যাবো গঙ্গোত্রীর উদ্দেশ্যে। তার আগে চলো তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। 4 বেড নন এসি রুম, 2500 টাকা নিল। সিজন অনুযায়ী রেট চেঞ্জ হয়। তাছাড়া বললো এই রুমটা নাকি গতকাল অন্য কারোর বুকড ছিল। তাদের যমুনোত্রী ঘুরে এসে এখানে চেক ইন করার কথা। রাস্তাঘাটে এত জ্যাম তো দেখতেই পাচ্ছ, সেজন্য পৌঁছতেই পারেনি তারা। আমরা তার বদলে এসে যাই, আর বার্গেন করতেও সুবিধা হয়। প্রথমেই রুমটা 4000 বলছিল, আমরা সোজা 2000 বলি। অবশেষে 2500 টাকায় রুমটা দিতে রাজি হলো। রুম, বাথরুম সব বেশ বড় বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনিক। ব্যাস এটাই তো চাই। এই যে শিবশ্রী হোমস্টে, নেতালা। জায়গাটা না মানেরই নয়, পরে দেখলাম। উত্তরকাশী থেকে 10 কিলোমিটার দূরে নেতালা। মানেরই আসতে এখনো দেরি আছে। কিছু দূর গিয়েই 6:20 নাগাদ আমাদের গাড়ি দাঁড়ালো এনাগাঁও বা এনা ভিলেজে। এখানে যাত্রীদের চারধাম যাত্রার রেজিস্ট্রেশন চেক হচ্ছে। আর বাস বা গাড়ির ক্ষেত্রে উত্তরাখণ্ডের রেজিস্টার্ড ভেহিকেল হলে ড্রাইভারকে শুধু ট্রিপ কার্ড করাতে হয়। আমাদের ড্রাইভারেরও সেটা ভেরিফাই হয়ে গেছে, এবার উনি ফিরে আসছেন। এই ট্রিপ কার্ড করার দায়িত্ব কিন্তু ড্রাইভারদের নিজেদেরই। চারধাম যাত্রা শুরু হওয়ার আগেই ওনারা করিয়ে রাখছেন। আর যদি কেউ পার্সোনাল কার নিয়ে যায় এবং সেটা উত্তরাখণ্ডের বাইরের কোনো স্টেটের হয়, সেক্ষেত্রে আলাদা করে একটি পারমিশন আরটিও অফিস থেকে করিয়ে নিতে হয়। আমি এটার নাম এবং লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর হ্যাঁ, চারধাম যাত্রার রেজিস্ট্রেশন তোমরা যদি অনলাইনে করো, ফোনে তো তার কপি থাকছেই, এটার প্রিন্ট আউটও সাথে একটি অবশ্যই রেখো। কোথাও ফোনে চার্জ শেষ হয়ে যায়, কোথাও ফোন কাজ করে না, সেক্ষেত্রে এটি ব্যাকআপের কাজ করবে। কিছু দূর গিয়েই পেলাম খেদি ওয়াটারফলস। এটি একটি কৃত্রিম জলপ্রপাত। কোনো হাইডেল প্রজেক্টের কাজেই ভাগীরথী নদীর উপর এই ফলসটি তৈরি করা হয়েছে। ক্যামেরার লেন্সে আমি যতই তুলে ধরি না কেন, গঙ্গোত্রী যাওয়ার পথে প্রকৃতির যে কি দারুণ শোভা, সেটা নিজের চোখে না দেখলে কিছুতেই উপলব্ধি সম্ভব নয়। এ যেন প্রকৃতি নিজেকে 2 হাত ভরে উজাড় করে দিয়েছে। পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, আর পথের দুধারে পাহাড়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পাইনোফারের দল। তারই মধ্যে মাঝে মাঝে রয়েছে বাঁধ বা জলাধার, কৃত্রিম লেক, কৃত্রিম ও অকৃত্রিম ঝর্ণা ইত্যাদি, যেমন মানেরি ভ্যালি ড্যাম ও জলবিদ্যুৎ কেন্দ্র। এখন বাজে সকাল 6:30, প্রায় 5-6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছলাম মানেরিতে। পাশেই রয়েছে মানেরি ভ্যালি ড্যাম, আর এর কাছাকাছি রয়েছে GMVN গেস্ট হাউসও। মানেরি থেকে গঙ্গোত্রী পর্যন্ত 82 কিলোমিটার রাস্তা আমাদের এখনও অতিক্রম করতে হবে। জায়গাটায় রয়েছে প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ড্যামের কাছে রয়েছে মানেরি স্নানঘাট। খুব ভোর ভোর বেরোতে হয় তো চাইলে মানেরিতে এসে ব্রেকফাস্ট করে নিতে পারো, তবে আমরা এখানে আর করছি না। রাস্তা ক্লিয়ার আপাতত, যতটা পারি এগিয়ে যাই, সামনে গিয়ে কোথাও দেখা যাবে। গঙ্গা নদীকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে আমরা দেখেছি। আজ চলেছি সেই নদীরই উৎপত্তির সন্ধানে। যদিও নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী থেকে আরও 18 কিলোমিটার দূরে গোমুখ নামক গুহা থেকে, তবুও পৌরাণিক মতে মাতা গঙ্গা স্বর্গ থেকে মর্তে প্রবেশ করেন গঙ্গোত্রী নামক স্থান দিয়েই। গোমুখ থেকে দেবপ্রয়াগ পর্যন্ত এই প্রবাহের নাম ভাগীরথী। এরপর দেবপ্রয়াগে অলকানন্দা এসে ভাগীরথীর সাথে মিশলে এই মিলিত প্রবাহই গঙ্গা নাম নিয়ে বয়ে চলেছে ভারতবর্ষের বিভিন্ন শহরের মধ্য দিয়ে যুগ যুগ ধরে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে অতিক্রম করে চলেছি কত নাম না জানা পাহাড়, নাম না জানা পর্বত, নাম না জানা জনপদ। এখন 6:45 বাজে। অতিক্রম করলাম আরিয়া বিহার আশ্রম। অনেক যাত্রীরাই গাড়ি থেকে নেমে এখানের মন্দিরটি দর্শন করছেন। জায়গাটি মানেরি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। ওই যে দূরে দেখা গেছে তুষার শুভ্র পর্বত শৃঙ্গ। আর ওই যে লক্ষ্য করো, গাড়ির কি বিশাল লম্বা লাইন। বলছে এই রাস্তায় একসাথে 2টো গাড়ি যাতায়াত করতে পারবে না। ওপাশ থেকে গাড়ি আসার জন্যে এই দিকে যে গাড়িগুলো যাচ্ছে ওদের এখন দাঁড়াতে হবে। কিছু করার নেই, গাড়ি থেকে নেমে পড়লাম। চলো জায়গাটাকে এক্সপ্লোর করি। ইনি এখানে বিক্রি করছেন জংলি শাক। স্বামীহারাই মহিলার আদিবাড়ি নেপালে। কাজ খুঁজতে অনেক বছর আগে এখানে আসা, তারপর থেকে এখানেরই অধিবাসী। এতক্ষণ নদীটা একদম পাশেই ছিল। আমরা পাহাড়ের একটুই উপরে উঠে এসেছি, তাই নিচে বয়ে চলা নদীর গর্জন কানে ভালোই আসছে।
বাড়িতে তো মা বাবা ম্যাগি খেতে একদম পছন্দ করে না, অল্প স্বল্প যদিও কেউ খায় সেটা আমি আর বনি, কিন্তু এখানে এসে সবাইকেই ম্যাগির ভরসা করতে হয়েছে। 10 টাকার এক প্যাকেট ম্যাগি শুধু সেদ্ধ করেই দিয়েছে, তাও 40 টাকা দাম নিল পার প্লেট। পাহাড়ের এতটা উপরে দাম তো একটু হবেই, তাই না? তাতেই বলছে কাল সারা রাত এত গাড়ি এখানে জ্যামে দাঁড়িয়েছিল, কাস্টমারদের সাপ্লাই দিতে দিতে ওরা ঘুমোতেই পায়নি। ভেবো না যে উপদেশ দিচ্ছি, তবে ম্যাগি খাওয়া কিন্তু ভালো না। বাড়িতে কম খেও, সব বাঁচিয়ে রেখো পাহাড়ে ঘুরতে এসে খাওয়ার জন্য। এভাবে যথাস্থানে আবর্জনা ফেলো আর পাহাড়কে নোংরা করো না। এখন বাজে 9:15, সেই 8:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। পাহাড়ে এমন জ্যামে ফেসে গেলে অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। নটা 20-তে যদিও গাড়ি ছাড়লো, কিছু দূর গিয়েই 9:40-এ আবার দাঁড়িয়ে পড়লো গঙ্গানানি বলে একটি জায়গাতে। এখান থেকে আগে অনেকটা সিঙ্গেল রোড, পুলিশ বলছে মিনিমাম 1-1.5 ঘন্টা তো ওয়েট করতেই হবে। এখানের একটি গরম জলের কুণ্ডের জন্য জায়গাটি বিখ্যাত। যাত্রীরা দেখছি অনেকেই এখানে স্নান করছেন, যদিও এটা চার্জেবল, মানে স্নান করতে গেলে পে করতে হবে। এছাড়াও জায়গাটাতে টয়লেট ফ্যাসিলিটিসও রয়েছে, তবে চার্জেবল। চারপাশে অনেক হোটেল আর রেস্টুরেন্টও আছে, মানে অপেক্ষা করতে করতে খাওয়া দাওয়া আর টয়লেটের অসুবিধা এখানে নেই। 1-1.5 ঘন্টার জায়গায় অপেক্ষা করতে করতে এখন 7:30 বেজে গেল। সারা দিন ধরে কখনো 3টার সময়, কখনো 5টায় বলছে গাড়ি ছাড়বে, অবশেষে এখন 5টি গাড়িকে পারমিশন দিয়েছে আগে যাওয়ার। ভাগ্য ভালো আমরাও তার মধ্যে আছি। বাজে এখন 7:50, ওই পাশ থেকে গাড়ি আসা এখনো শেষ হয়নি। আর এখানে আটকিয়ে দিয়েছে, জানি না কি সমস্যা, কারণ সব গাড়ি এখনো ফিরেনি, অনেক গাড়ি ফিরে গেছে। 8টা বাজতে যায়, দেখি কি হয়। চারিদিকে পুরো অন্ধকার, এর মধ্যে আমাদেরকে যেতে হবে গঙ্গোত্রী। মানে 12 ঘন্টা পেরিয়ে গেছে, ভোর থেকে বেরিয়েছি, ফাইনালি যাওয়া হচ্ছে। ওই দেখো দূরে এখনো ওই গাড়িগুলো আসছে। সারাদিন ধরে ফিরতি গাড়িগুলো দেখেই যাচ্ছি। বিকেলবেলা এরকমই এক গাড়ির যাত্রী বললেন, গতকাল রাত্রে 11টার সময় গঙ্গোত্রী পৌঁছানোর পর দেখেন মন্দিরের দরজা বন্ধ, তাই বাইরে থেকেই মাতাকে প্রণাম জানিয়ে উনি ফিরে আসছেন। শুনে সত্যিই খারাপ লাগছিল, রুগী লাগছে, আর কিছু বলার নেই। ভোর 5টায় বেরিয়েছি, এখন 12 ঘন্টা বেরিয়ে দেখি কি হয়। মানে ব্রেকফাস্ট বলতে সকালবেলা বেরিয়ে যেখানে প্রথম আটকে ছিল, চা খেয়েছি, ম্যাগি খেয়েছি, ব্যাস ওইটুকুই। তারপরে যে প্রায় 12 ঘন্টা আটকে থাকলো, এখানে আমরা লাঞ্চ স্কিপ করে গেছি, কারণ কিছু শুকনো খাবার ছিল, ওগুলোই খেয়েছি। কারণ আমরা ভাবার জন্য আশাই ছিলাম এই হয়তো গাড়ি ছাড়বে, এই হয়তো গাড়ি ছাড়বে। কখনো বলছিল 1.5 ঘন্টা, কখনো বলছিল 8 ঘন্টা, কখনো বলছিল 3 ঘন্টা। শুধু ডাল ভাত ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, যাই হোক কালকে রাতে খাবারটা আমি দেখাতে পারিনি, কারণ ওই যে বললাম এত জোর খিদে পেয়েছিল, এত ভালো খাবার ছিল, সবাই খেয়ে নিয়েছি, সত্যি কথা। গঙ্গারানিতে যখন আটকে ছিলাম, আমাদের সামনের গাড়িতেই যে ফ্যামিলিটি ছিল, ওনারা এসেছিলেন একটি ট্রাভেল এজেন্টের প্যাকেজে। ওনাদের বলা হলো যদি গঙ্গোত্রী দেখতে গিয়ে আজকে ফিরে আসতে না পারেন, তাহলে আগামী দিনগুলোতে কেদারনাথ, বদ্রীনাথে যে হোটেল, কেদারনাথের হেলিকপ্টারের যে টিকিট বুকটা আছে সব ক্যান্সেল হয়ে যাবে, ওনারা একটা রিফান্ডও পাবেন না। সেই শুনে ওখান থেকে গঙ্গামাকে প্রণাম করে ওনারা ব্যাক করে গেলেন। বয়স্ক মানুষ অনেকক্ষণ ধরে মায়ের সাথে গল্প করছিলেন, দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু ওনাদের ডিসিশন, আমরা তো কিছু বলতে পারি না, বলো। দেখো কত গাড়ি এখনো ফিরছে, এই গাড়ির জন্য আমরা এখনো পৌঁছাতেই পারলাম না, এত গাড়ি আসছে। আমরা ভাবছিলাম যে অনেক কম গাড়ি, অনেক গাড়ি আছে। আবার 8:30টার সময় গাড়ি ছাড়লো। ওই যে দেখো লোহারিনাগ পালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এই জায়গায় আমরা এখন আছি। রাস্তাঘাট অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, নেটওয়ার্কও কাজ করছে না, জানি না লোকেশনটা ঠিক কোথায়। এরপর 9টার সময় গাড়ি এক জায়গায় দাঁড়ালো, বলছে রাত্রে আর যাবে না, সব গাড়ি আবার সকালে খুলবে। ভাবছো তো সকাল কি করে হয়ে গেল? তাহলে শোনো, গাড়িতে বসেই সারা রাত কাটিয়ে 5টার দিকে ঘুম ভাঙলো। তারপর সকাল 6টার থেকে শুরু হয়েছে এই হেলিকপ্টারের উৎপাত। বাইরে বেরিয়ে এলাম, দেখছি চারিদিকে আপেল গাছের ছড়াছড়ি। জায়গাটার নাম সুখিটোপ বা সুখী ভিলেজ। দেখো, হ্যাঁ দেখতে পেয়েছি।
আপেল গাছে এখন এই ছোট্ট ছোট্ট ফুল এসেছে। অক্টোবর মাসে তোমরা এলে গাছ ভর্তি ফল পাবে। হেলিকপ্টারগুলো যাচ্ছে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী। প্রচুর গাড়ি রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু সারা রাত ধরে এসেছে, কিছু ভোরবেলায়, যেমন বারকোট থেকেও কিছু গাড়ি আজ ভোরে বেরিয়ে এসেছে। খাবার দোকান আছে, পাবলিক টয়লেট আছে। রাস্তার ধারের একটি কলে অনবরত জল পড়ছে, সেখান থেকে নিয়ে সবাই টয়লেটে ইউজ করছে, অনেকে খাচ্ছেও। আমরাও এক বোতল জল ধরে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, এখন এসেছি চা খেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। 24 ঘন্টা বেশি পার হয়ে গেছে, এখন আমরা গঙ্গোত্রী পৌঁছাইনি। ঘন্টায় গিয়ে ফেরত চলে আসার কথা ছিল, সেখানে পৌঁছতেই পারলাম না। এরকম অভিজ্ঞতা জীবনে প্রথমবার, একদম ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। খুব বাজে, খুবই বাজে। পাহাড়ের উচ্চচাপে কিনা জানি না, আমাদের ব্যাগের চিপসের প্যাকেটগুলো, বাইরের দোকানের চিপসের প্যাকেটগুলো এরকম ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। তোমরা এর কারণটা জানলে বলবে তো। আমরা এখানে এক এক পিস 50 টাকা দরে আলু পরোটা নিলাম। এছাড়াও ম্যাগি, পোহা ইত্যাদি আছে। আলুর পরোটা, তার সাথে হচ্ছে আচার। ভালো। টেস্টের ব্যাপারে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। এসেছিলাম লাইনের একদম সামনে। জ্যাম কখন খুলবে সেটাই পুলিশের থেকে জানতে বলছে, এক্ষুনি খুলবে, তাই জোরে জোরে পা চালিয়ে আসছি গাড়ির কাছে। ভাবা যায় গোটা একটা দিন আমরা গাড়িতেই কাটিয়ে ফেললাম। আর কাল সারা রাত যখন এই আপেল বাগানের মাঝে আটকে ছিলাম, ঠান্ডায় হাত পা সব জমে যাচ্ছিল। অবশেষে 8:40 গাড়ি ছাড়লো। আমরা যাব ওই দূরের রাস্তাটাই, ওখানে আমাদের আগের গাড়িগুলো এখনো জ্যামে আটকে। যাই হোক, 9:40 বাজে। আমরা এখন উত্তরাখণ্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে একটা হার্সিলের কাছাকাছি। হার্সিল উপত্যকার সৌন্দর্য নিয়ে যতই বলবো ততই কম পড়ে যাবে। হিমালয়ের ঢালে পাইন ফারের যে এক অপরূপ সৌন্দর্য আমরা এতক্ষণ দেখছিলাম, এখানে আসার পর সেটা বহু গুণ বেড়ে গেল। বহু বিখ্যাত বলিউড ফিল্মের শুটিং যেমন এখানে হয়েছে, আজও বহু ফিল্মের শুটিং লোকেশনের টপ চয়েসে থাকে হার্সিল ভ্যালি। গঙ্গোত্রী থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এই গ্রামটি ঘুরে দেখার জন্য একদিন স্টে করতে হয়। এখানকার বিশেষ আকর্ষণ হলো গারতাঙ্গালি উডেন ব্রিজ। এখান থেকে 1 কিলোমিটার দূরে মুখবা গ্রামে গঙ্গোত্রী মাতার শীতকালীন মন্দির এবং এখান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত ধারালি গ্রামের আপেল বাগান। 9000 ফিট উচ্চতায় অবস্থিত ভাগীরথী নদীর তীরের এই গ্রামটি মূলত একটি মিলিটারি এরিয়া। অতীতে পর্যটকদের হার্সিলে থাকার পারমিশন না দেওয়া হলেও বর্তমানকালে এটি সবার জন্য ওপেন হয়ে গেছে। শীতকালে হার্সিল পর্যন্ত রাস্তা খোলা থাকলেও তারপর থেকে গঙ্গোত্রী পর্যন্ত অঞ্চল পুরো বরফে ঢেকে যায়। ঘড়িতে এখন 10:10 বাজে। আমরা হার্সিল ভ্যালি থেকে এবার চড়াই পথে ক্রমশ উপরে উঠছি। ধীরে ধীরে তুষার সিংহ পর্বতমালা আরো স্পষ্ট হচ্ছে। রৌদ্রোজ্জ্বল দিন হলেও একটা শিরশিরে ঠান্ডা এবার অনুভূত হচ্ছে। গঙ্গোত্রী আর বেশি দূর নয়। বন্ধুরা, আগের ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে, তোমরা অনেকে পছন্দ করেছো, কমেন্টে জানিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এই ভিডিওটাও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করো, কমেন্টে জানাতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি বাকি গল্প নিয়ে পরের পর্বে। টাটা।